ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, মাত্র এক রাত দুদিনে অল্প টাকা খরচা করে তোমাদের ঘুরিয়ে দেখাবো দার্জিলিং এর ছখানা একদম অফবিট ছোট্ট ছোট্ট গ্রাম। আশা করছি এই ছখানা গ্রাম ইউটিউবে প্রথমবার তোমাদের কাছে আমার ভিডিওর মাধ্যমে পৌঁছাবে। বন্ধুরা, এই ছখানা অফবিট গ্রাম ঘোরার জন্য আমাদের জার্নি শুরু করতে হবে কিন্তু সোজা কলকাতা থেকে। কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে কত টাকা খরচা করে তোমরা এসে পৌঁছাবে শিলিগুড়িতে। শিলিগুড়িতে এসে তোমরা ঠিক কোথা থেকে একটি গাড়ি বুক করবে এই ছোট্ট ছোট্ট অচেনা গ্রামগুলো ঘোরার জন্য। হ্যাঁ, তোমরা কিভাবে গাড়ি বুক করে এই ছোট্ট ছোট্ট গ্রামগুলো ঘুরে দেখবে সেটা তো বলবো। তার সাথে বন্ধুরা, এই অচেনা জায়গাগুলোর মধ্যে থেকেই একটি ছোট্ট গ্রামে কিন্তু তোমরা পেয়ে যাবে থাকার খুব সুন্দর সুযোগ সুবিধা, যেখানে তোমরা ক্যাম্পিং করতে পারবে এবং সেই ক্যাম্পে কিন্তু খাওয়া দাওয়া মজা করার ভরপুর সম্ভার পেয়ে যাবে। তাছাড়াও ক্যাম্পের আশেপাশে একদম অচেনা পাহাড় এবং অচেনা অনেক জায়গা ঘুরে দেখতে পারবে, যেটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে তুলে ধরেছি। আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে পরে তোমাদের ভীষণ ভালো লাগবে এবং একটি বার হলে পরেও দার্জিলিং এর এই ছখানা অফবিট গ্রাম ঘুরতে আসা তোমাদেরও ইচ্ছে করবে। বন্ধুরা, এই পুরো ভিডিওটি দেখার পরে যদি তোমাদের পুরো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বলবো ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। দার্জিলিং এর কিছু অফবিট প্লেস ঘোরার জন্য আজকে আমার জার্নিটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। দাঁড়িয়ে রয়েছে এখন আমি শিয়ালদা স্টেশনের উত্তর শাখার একদম ঠিক সামনে। ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক দুপুর 1:15। উত্তরবঙ্গের দিকে যখনই আমি জার্নি করি, বিশেষ করে ট্রেন যদি ধরি, তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আমি কিন্তু বেছে নিই তিস্তা তোরসা এক্সপ্রেস, কারণ এই ট্রেনটি আমার ভীষণ পছন্দের একখানা ট্রেন। দুপুর ঠিক 2টোর সময় শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তিস্তা তোরসা এক্সপ্রেস। এই হলো ট্রেন। ট্রেনে করে জার্নি করব আমি শিয়ালদা স্টেশন থেকে শিলিগুড়ি পর্যন্ত। ভাড়া লেগেছে 335 টাকা করে মাথা পিছু। আমি কিন্তু অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম মোটামুটি 1 মাস আগে। ট্রেন ছাড়ার টাইম হলো দুপুর ঠিক 3টের সময়, তবে সঠিক টাইমে ট্রেন ছাড়ছে কি ছাড়ছে না সেটাও জানিয়ে দেবো। সঠিক সময় শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিয়ে দিয়েছে নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আমি উত্তরবঙ্গে যাওয়ার জন্য বরাবরই বেছে নিই তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেন। তাছাড়াও হাওড়া কলকাতা থেকে প্রচুর ট্রেন রয়েছে উত্তরবঙ্গে যাওয়ার জন্য। তার মধ্যে থেকে তোমরা ধরতে পারো দার্জিলিং মেল কিংবা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন। তবে যে ট্রেনটি সকাল 8টার আগে এনজেপি কিংবা শিলিগুড়িতে পৌঁছে যায় সেই সব ট্রেনের টিকিটটা কাটলেই বেস্ট হবে। পৌঁছে গিয়েছি আমি এনজেপি স্টেশনে। বন্ধুরা, ট্রেন আসার কথা ছিল কিন্তু এনজেপি স্টেশনে একদম ভোরবেলা 2:10-এ। সেখানে ট্রেন এসে পৌঁছেছে ভোরবেলা 3টের সময়। যাই হোক, ভালোভাবে ট্রেন জার্নিটা কমপ্লিট করে এনজেপি স্টেশনে পৌঁছে গিয়েছি। এবারে এনজেপি স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আমি কিন্তু সোজা বাইরের দিকে বেরোবো। এনজেপি স্টেশনের যে একদম মেন গেটটা রয়েছে সেদিকে কিন্তু এগিয়ে যাব। প্ল্যাটফর্মের একদম বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি, বলতে পারো স্টেশনের একদম যে মেন গেটের সামনে। আগের বার এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম স্টেশনের একদম বাইরের দিকে বড় করে বোর্ডের মধ্যে লেখা ছিল নিউ জলপাইগুড়ি স্টেশন। তবে এখন স্টেশনের বাইরের দিকে চত্বরে কিছু কাজ চলছে, তাই অনেকটাই কিন্তু তোমরা এলোমেলো দেখতে পারবে। তবে এখানকার ঐতিহ্য, নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরের দিকে একটা কিন্তু টয় ট্রেনের কিন্তু ডেমো রয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। অনেকে এসে কিন্তু এখানে ফটোশুট গুলো সারে। এবারে মেন বিষয়ের উপরে আসি যে আমি গাড়ি ধরবো কোথায় যাওয়ার জন্য। গাড়িটা ধরবো আগে বলে দিই কোথা থেকে গাড়িটা ধরবো। স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরোলে পরে তোমরা কিন্তু দেখতে পারবে হাতের বাঁ দিকে একটি রাস্তা চলে গেছে এবং অ্যারো করে লেখাও রয়েছে নিউ ট্যাক্সি স্ট্যান্ড। তোমরা কিন্তু এই রাস্তাটাই ধরবে, আর আমিও কিন্তু শেয়ার গাড়ি ধরার জন্য সোজা এই রাস্তাটাই ধরবো। দেখো, স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরোলে পরে হাতের বাঁ দিকে সোজা একটি রাস্তা চলে গেছে। স্টেশন চত্বরের সামনে থেকে অ্যারো সাইন দেখতে দেখতে 1 মিনিট হাঁটা পথে আমি পৌঁছে গিয়েছি গাড়ি স্ট্যান্ডের সামনে। এই যে স্টেশন চত্বরের সামনের দিকে যে গাড়ি স্ট্যান্ডটা রয়েছে, এই স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা শেয়ার গাড়িরও অপশন পেয়ে যাবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। তাছাড়াও বন্ধুরা, তোমরা যদি দার্জিলিং কিংবা গ্যাংটক যেতে চাও তার জন্য কিন্তু গাড়ি পেয়ে যাবে, মানে রিজার্ভ গাড়ি, শেয়ার গাড়ি সমস্ত কিছুরই অপশন পেয়ে যাবে। তবে আমি এখন শেয়ার গাড়ি ধরে সোজা পৌঁছাবো শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে। এতে আমার ভোরবেলা মাথা পিছু খরচা হচ্ছে 40 টাকা করে, তবে সকাল 7টার পর থেকে ভাড়াটা হয়ে যাবে 30 টাকা করে, কারণ 7টার পর থেকে গাড়ির সংখ্যাটা বেড়ে যায়। আর এখন যেহেতু খুব অল্প
সংখ্যক গাড়ি রয়েছে, তাই 40 টাকা করে লাগছে। এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ম্যাজিক ভ্যানও বলতে পারো, এই গাড়ি করে এখন আমার যাত্রা হবে এনজেপি স্টেশনের বাইরে থেকে সোজা শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত। আমার ভিডিওটি যদি ফলো করে তোমরা ঘোরো, আশা করছি কোথাও তোমরা কোনো রকম সমস্যায় পড়বে না। তবে একটি কথা বলি, স্টেশন চত্বর থেকে যখন বাইরের দিকে বেরোবে, কিছু সংখ্যক মানুষ তোমাদের ঘিরে ধরবে। কেউ গাড়ির জন্য বলবে, কেউ হোটেলের জন্য বলবে, তবে কারো কোনো কথায় কান না দিয়ে চুপচাপ তোমাদের শেয়ার গাড়ি স্ট্যান্ডে চলে আসতে হবে। গাড়ি থেকে আমি নেমে পড়েছিলাম শিলিগুড়ি এনবিএসটিসির যে বাস স্ট্যান্ডটা রয়েছে, বাস স্ট্যান্ডের সামনে। ব্যাক সাইডে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এদিকে গেলেই কিন্তু মেন রোড এবং এনবিএসটিসির বাস স্ট্যান্ড তোমরা পেয়ে যাবে। বাস স্ট্যান্ডের পাশ দিয়ে সরু একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে সোজা চলে এসেছি আমি শিলিগুড়ি জংশন, মানে শিলিগুড়ি স্টেশনের সামনে। শিলিগুড়ি স্টেশনের সামনে এই যে একটা ট্রেনের ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনের ব্যাক সাইডে রয়েছে একটা খুব সুন্দর বড় ওয়েটিং রুম। আমি ওয়েটিং রুমে 1 ঘন্টা ছিলাম ফ্রেশ হওয়ার জন্য এবং আমার ছেলেগুলোকে ফ্রেশ করানোর জন্য। তো আমার কিন্তু খরচা পড়লো মাথাপিছু 50 টাকা করে 1 ঘন্টার জন্য। ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে গিয়েছি, আর এইখানে চলে এসেছে গাড়ি। আমি কিন্তু এখান থেকে একটা গাড়ি ঠিক করেছি, এই হোয়াইট কালারের গাড়িটা করে কিন্তু আজকে আমার গন্তব্যস্থলে পৌঁছাবো। তবে বন্ধুরা, তার আগে গাড়ির বিষয়ে বলে দিই, 4 সিটার গাড়ি। আর আমি গাড়ি কিভাবে বুক করলাম এবং এতে আমার কত টাকা খরচা পড়লো সমস্ত কিছুটাই বলবো। তবে আজকে যে আমি শিলিগুড়ি জংশন থেকে আমার গন্তব্যস্থলে পৌঁছাবো, যেখানে নাইট স্টে করবো, সেখানে যাওয়ার আগে কিন্তু দার্জিলিং এর কিছু অফবিট সুন্দর সুন্দর প্লেস ঘুরতে ঘুরতে আমার গন্তব্যস্থলে পৌঁছাবো। কতগুলো জায়গা ঘুরছি, তোমরাও কিভাবে ঘুরবে, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের কাছে খুব সুন্দরভাবে পৌঁছে দেবো। এখন গিয়ে উঠবো আমি গাড়িতে। আমি যে ট্রিপটা প্ল্যান করেছি, এই ট্রিপের ব্যাপারে শিলিগুড়ি জংশন এবং এনজেপি স্টেশনের বাইরে সবার প্রথমে কিছু ড্রাইভার দাদার সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু আমার কাছে আমার প্ল্যানটা শোনার পরে ড্রাইভার দাদারা ভীষণ পরিমাণে গাড়ি ভাড়াটা বেশি চেয়েছিল, যার কারণে শিলিগুড়ি জংশনে এসে আমি দার্জিলিং এর এক ড্রাইভার দাদার সাথে যোগাযোগ করার পরে তিনি ধীরাজদার কন্ট্যাক্ট নাম্বার আমাকে দেয়। ধীরাজদা সেই মানুষটাই যার গাড়ি করে আজকে আমি দার্জিলিং এর অফবিট প্লেসগুলো ঘুরে দেখব। তবে ধীরাজদা আমাকে গাড়ি ভাড়াটা যেটা বলেছিল সেটা আমার ঠিকঠাক মনে হয়েছিল বলেই সকালবেলা 6:30 থেকে শিলিগুড়ি জংশন থেকে আমার জার্নিটা শুরু করেছিলাম। শিলিগুড়ি থেকে জার্নি শুরু করার পরে কিছুটা পথ ফরেস্ট এরিয়ার মাঝখান দিয়ে আমরা এসেছিলাম, যেখানে তোমরা কপাল ভালো থাকলে বেশ কিছু জীবজন্তুরও দেখা পেতে পারো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কর্নেশন ব্রিজের ওপরে। দারুণ সুন্দর ভিউ, যেটা না দেখালে আমি কিন্তু থাকতেই পারছি না এখানে দাঁড়িয়ে। দেখো, নিচ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী, আর আমি দাঁড়িয়ে রয়েছি তিস্তা ব্রিজের ওপরে। অনেকে তিস্তা রিভারও বলে। তো যাই হোক বন্ধুরা, দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে চলে গেছে নদী, দেখতে এত সুন্দর লাগছে। আচ্ছা, সামনেই কিন্তু রয়েছে সেবক মন্দির। সেবক মন্দিরটা পার করেই আমি কিন্তু তিস্তা ব্রিজের ওপরে আসলাম, মানে কর্নেশন ব্রিজের কাছে। তোমাদেরও বলবো অবশ্যই কিন্তু তোমরা সেবক মন্দিরে যেতে পারো, পুজো দিতে পারো, পুজো না দিলেও দর্শনটা সেরে নিতে পারো। পুরো জার্নিতে দারুণ সুন্দর তোমরা রাস্তায় ভিউ দেখতে পারবে। তবে আমার চোখে দেখা কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি। যখন তোমরা এই ট্যুর প্ল্যানটা করবে, আশা করছি পুরো ট্রিপটাই তোমরা এনজয় করবে। চলে এলাম আমি লাভার্স পয়েন্টে। নামটাও যেরকম সুন্দর, জায়গাটাও কিন্তু তেমনি রোমান্টিক। রাস্তার ভিউ দেখেছো? দারুণ লাগছে, দারুণ। বড় বড় পাহাড় আর তার সাথে বড় বড় গাছ, তার মাঝখান দিয়ে উকি দিচ্ছে ছোট্ট ছোট্ট করে সূর্যের আলো, দারুণ লাগছে। এখানে খুব সুন্দর করে লেখা আছে কিন্তু লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্টের একদম উপরের দিকে চলে এসেছি। এইখান থেকে বন্ধুরা কিছু সুন্দর মুহূর্ত এবং সুন্দর ভিউ আমি তুলে ধরছি। তবে দেখো চারিদিকে কেমন ক্লাউডি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে লাভার্স পয়েন্টে আসলে পরে তোমরা কিন্তু দেখতে পারবে নদীর যে সঙ্গমটা, সেই সঙ্গমটা। তবে এখন সঙ্গমটা সেইভাবে দেখা যায় না, কারণ 2023 সালে লাস্টের দিকে যে মানে এখানে ক্ষতিগ্রস্ত গুলো হয়েছিল, এই কারণে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, সেইভাবে কিচ্ছু দেখা যায় না। আরো একটি জিনিস আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটায় না 3টে জায়গা বিভক্ত হয়েছে। একটা সাইড গ্যাংটকের দিকে, একটা সাইড কালিম্পং এর দিকে, আর আমরা যে সাইডে রয়েছি এটা কিন্তু দার্জিলিং এর দিকে। এই জিনিসগুলো একটু তোমাদের বলে দিলাম। আর তাছাড়াও আমার কিন্তু আরো একটি স্পট ছিল, মানে টুরিস্ট স্পট, যেখানে আমি যেতাম এই লাভার্স পয়েন্টের আগে। সেটা হলো ত্রিবেণীর সঙ্গম। সেইখান থেকে যে সঙ্গমটা রয়েছে খুব ভালোভাবে দেখা যেত, এবং সেখানে রিভার রাফটিং থেকে শুরু করে ক্যাম্পিং অনেক কিছু হতো। কিন্তু
ওই যে 2023 সালে যে ক্ষতিটা হয়েছিল তারপর থেকে কিন্তু পুরো বন্ধ রয়েছে ত্রিবেণী সঙ্গম। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থল। এখন দাঁড়িয়ে রয়েছি আমি পেশক ট্রি গার্ডেনে। সব থেকে বড় চায়ের বাগান তোমরা কিন্তু এইখানে আসলেই দেখতে পারবে। আর চারিদিকের ভিউ দেখেছো, শুধু চা বাগান আর চা বাগান। চা বাগানের মানে চা গাছের মধ্যে কিন্তু ছোট ছোট ফুলগুলো ধরে আছে, দেখতে দারুণ লাগছে। পেশক ট্রি গার্ডেনে আসলে পরে তোমরা যে শুধু চা বাগান দেখবে তা কিন্তু নয় বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে ছোট্ট ছোট্ট দোকান চা বাগানের মাঝে, যেখানে তোমরা চা, কফি, ম্যাগি, শুকনো খাবার তো পেয়ে যাবে, তার সাথে নেপালিদের যে এখানকার ড্রেসগুলো রয়েছে সেই ড্রেসগুলো পরে ফটোশুটও করতে পারবে। সামনের দিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ড্রেস পাওয়া যাচ্ছে, জুয়েলারি পাওয়া যাচ্ছে, সেইগুলো পরে তোমরা সেজে গুজে ফটোশুট করতে পারো। চলে এসেছি দারুণ একখানা সুন্দর জায়গায়। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং এরই একটা অফবিট প্লেস। এই ছোট্ট গ্রামটার নাম হলো বড় মাংবা। অনেকে কিন্তু শুধুমাত্র এই ছোট্ট গ্রামটি ঘোরার জন্য হোমস্টেতে থাকে এবং অনেক টাকা খরচা করে। তবে না বন্ধুরা, আমি থেকে বলবো না যে তোমরা ঘোরো, তোমরা কিন্তু আমার মতো করে এইভাবে প্রত্যেকটা জায়গা এবং দার্জিলিং এর ছোট্ট ছোট্ট গ্রামগুলো খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এই বড় মাংবাতে রয়েছে কিন্তু খুব সুন্দর অরেঞ্জ গার্ডেন। একদম কিন্তু কমলা লেবুর যে সিজন চলে যায় সেই সময় আমি এসেছি, তবুও দেখো গাছ ভর্তি কমলা লেবু, দারুণ লাগছে, দারুণ। যদিও বা এই সুন্দর প্লেসটি দেখে তোমাদের মনে হয় তোমরা এখানে একটি বা দুটি দিন স্টে করবে, অবশ্যই করতে পারো। বড় মাংবাতে রয়েছে কিন্তু বেশ কিছু হোমস্টের ব্যবস্থা। এত অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে ঘুরে দেখলাম আমি বড় মাংবা, আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। দেখো ব্যাক সাইডে দু সাইডেই রয়েছে কিন্তু অরেঞ্জ গাছ, আর প্রত্যেকটা গাছে হয়ে আছে কিন্তু কমলা লেবু, দেখতে দারুণ লাগছে। তবে বন্ধুরা, এই যে বড় মাংবাতে আমি অরেঞ্জ গার্ডেনটা ঘুরলাম, এখানে এন্ট্রি করার জন্য মাথা পিছু আমাকে কিন্তু 50 টাকা করে টিকিট কাটতে হয়েছে। আর টিকিট কাটার সময় যে দিদির কাছ থেকে টিকিটটা কাটলাম, তিনি কিন্তু বলে দিলেন যে গাছের থেকে যেসব কমলা লেবুগুলো নিচে আর কি গার্ডেনে পড়ে থাকবে সেইগুলো নিয়ে তোমরা খেতে পারো, কিন্তু গাছের মধ্যে হাত দেবে না। গাছ থেকে তোমরা যদি ইচ্ছে করে কমলা লেবু ছিঁড়ে খাও, এতে কিন্তু তোমরাই সমস্যায় পড়বে, 500 টাকা করে ফাইন লাগবে। তো তোমরা এরকম কিছু করো না, সুন্দর করে ঘুরে দেখবে, আর তার সাথে যদি গার্ডেনের মধ্যে কমলা লেবু পড়ে থাকে সেই সবগুলো তোমরা নিতে পারো। যাই হোক, খুব সুন্দর লাগলো। আমি কিন্তু এরকমই দার্জিলিং এর বেশ কিছু ছোট্ট ছোট্ট গ্রাম সুন্দর ভিউ সমেত তোমাদের কাছে পৌঁছে দেব। আর আজ কিন্তু আমি দার্জিলিং এরই একটা ছোট্ট গ্রামের মধ্যে নাইট স্টে করব, কোথায় নাইট স্টে করব সেটাও জানিয়ে দেব। চলে এলাম আরো সুন্দর একখানা নতুন সাইট সিনে। আর এখানে আসবে তোমরা কি করে, যদি আমি যেই দাদার সাথে ঘুরছি সেই দাদার সাথে যোগাযোগ করো, তাহলে কিন্তু তোমরা এই প্রত্যেকটা নতুনত্ব দার্জিলিং এর অফবিট প্লেস গুলো ঘুরতে পারবে। আচ্ছা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি আই লাভ রেসপ্রাইট। এই জায়গাটার কিন্তু নাম হলো রেসপ্রাইট। দারুণ সুন্দর একখানা জায়গা, তার সাথে কিন্তু দোলনা, বসার ব্যবস্থা, ফুলের গার্ডেন সমস্ত কিছু রয়েছে। তাছাড়াও তোমরা উপরি পাওনা হিসেবে কি কি দেখবে সেটা তোমাদের দেখাতে আমি এদিকে নিয়ে যাব। তোমরা হয়তো এটাই ভাবছো এখানে আসলে তোমরা কি দেখবে, দারুণ সুন্দর ভিউ, তার সাথে আমি দেখিয়ে দিচ্ছি যেরকম রয়েছে সুন্দর বসার জায়গা একদম পাহাড়ের মাঝে, চারিদিকে রয়েছে জঙ্গল। একটু এদিকে এগিয়ে আসো, দেখো নিচেও কিন্তু বসার জায়গা থেকে শুরু করে কাঠের ব্রিজ, ছোট্ট একটা নদী রয়েছে, সেই নদীর ওপর দিয়ে রয়েছে কাঠের ব্রিজ। সেই কাঠের ব্রিজটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আরো একটি কথা বলবো, এই যে নিচে জলটা বয়ে যাচ্ছে, যখন বর্ষার সময় তোমরা আসবে পাহাড়ের ওপর থেকে জল যখন পড়বে, সেই জলটা কিন্তু একটা তালাব বলছে, মানে ফাঁকা জায়গা, সেখানে জমা হয়। আর যখন এখানে লোকজন ঘুরতে আসে বা এখানকার লোকাল মানুষেরা, তারা কিন্তু ওই তালাবে গিয়ে মানে জলের মধ্যে সুইমিং করে, তখনকার ভিউটা কিন্তু আরো বেশি ভালো লাগবে।
চলে এসেছি আমার পরবর্তী গন্তব্যস্থল। দাঁড়িয়ে রয়েছি একদম অফবিট একটা প্লেসে, তিনচুলে গুম্বাধারা ভিউ পয়েন্ট। গুম্বাধারা ভিউ পয়েন্টে আসলে পরে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর ভিউ দেখতে পারবে। তবে আজ ক্লাউডি ওয়েদার, আমি কিন্তু দেখাতে পারলাম না। তবে এখানকার আরো একটি সুন্দর ব্যাপার রয়েছে, বিশাল বড় চা বাগান, চা বাগানের মাঝখান দিয়ে রয়েছে কালো পিচের আঁকাবাঁকা রাস্তা, দেখতে ভীষণ সুন্দর লাগে। তার থেকে বড় কথা বন্ধুরা, এখানে কিন্তু অন্যান্য জায়গার তুলনায় ঠান্ডাটা প্রচুর, মানে পাহাড়ের একদম চূড়ায়, তার সাথে কিন্তু প্রচুর বেগে হাওয়া চলছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। তাছাড়াও এখানে রয়েছে ছোট্ট ছোট্ট দোকান বা ধাবা বলতেই পারো রোডের ওপরে। তোমরা চাইলে শুকনো খাওয়া চা কফি তো খেতে পারো, তার সাথে হর্স রাইডও কিন্তু হচ্ছে। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। দাঁড়িয়ে রয়েছি এখন আমি তাগদা ফরেস্টের মাঝে রয়েছে তাগদা অর্কিড সেন্টার। অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে তাগদা অর্কিড সেন্টার। এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে, নার্সারি, তার সাথে রয়েছে বিশাল বড় বড় পাইন গাছ, দেখতে অসাধারণ লাগছে। তার সাথে বন্ধুরা কমলা লেবুর গাছ সামনেই দেখা যাচ্ছে, দেখো ওই যে গাছটাতে কি সুন্দর বড় বড় কমলা লেবু ধরে আছে। আমি একটু কাছে যাব। আচ্ছা, এই জায়গাটা কিন্তু ঘুরতে বেশ খানিকক্ষণ সময় লাগে, তোমরা একটু সময় নিয়ে ভালো করে ঘুরে দেখবে। তবে আমি চেষ্টা করব এখানকার সুন্দর সুন্দর ভিউগুলো অবশ্যই তুলে ধরার। অর্কিড সেন্টারে বেশ কিছু পুরনো এবং নামি দামি গাছ রয়েছে। তবে বেশ কিছু গাছ রয়েছে যেসব গাছগুলো ব্যবহার করা হয় ওষুধ তৈরির কাজে। তাগদা অর্কিড সেন্টারের মধ্যে রয়েছে বিশাল বড় কিন্তু নার্সারি। নার্সারির মধ্যে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে। তবে বন্ধুরা অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত, তো আমি প্রত্যেকটা জায়গায় তুলে ধরার চেষ্টা করব। তবে তোমাদের বলবো তোমরা কিন্তু একটু সময় নিয়ে ঘুরে দেখো। আচ্ছা, তাগদা অর্কিড সেন্টারে আসার জন্য তোমাদের কিন্তু মাথা পিছু 20 টাকা করে টিকিট কাটতে হবে। প্রচুর ঠান্ডা, তাই এখানকার সকল স্টাফেরা কিন্তু আগুন জ্বালিয়ে আগুনের পাড়ে বসে আছে। আমিও গিয়ে একটু গাটা গরম করলাম আগুনের পাড়ে বসে। হ্যাঁ, তাগদা অর্কিড সেন্টার কিন্তু সপ্তাহের শুধুমাত্র বৃহস্পতিবার করে বন্ধ থাকে, বাদবাকি দিন খোলা থাকে। তোমরা চেষ্টা করবে যদি তোমরা এই অর্কিড সেন্টারটা ঘুরে দেখো, বৃহস্পতিবার বাদ দিয়ে অন্যান্য দিনগুলোতে আসার জন্য। নার্সারির মধ্যে যেসব গাছগুলো রয়েছে তার মধ্যে থেকে কিছু গাছের নাম আমার জানা থাকলেও বেশিরভাগটাই একদম অজানা ছিল। চলে এসেছি আমি তিনচুলেতে। তবে আমি যে ড্রাইভার দাদার সাথে ঘুরছি সেই দাদার রিলেটিভের বাড়িতে কিছু একটা ফেস্টিভ্যাল হচ্ছে, তো এইখানে আমাদেরকে ইনভাইট করেছে, দাদা নিয়ে আসলো। ভীষণ সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দরভাবে কিন্তু ইনারা মজা করছেন। এখানে এক দাদা দাঁড়িয়ে রয়েছেন, আমি একটু জিজ্ঞেস করবো এখানকার ফেস্টিভ্যালটার মানে কারণটা কি। নমস্ते भैया। नमस्कार। थोड़ा बता दीजिए आप लोग जो फेस्टिवल मना रही है किस लिए मना रही है। तो हम लोग यहाँ जितने भी लोग हैं कि यहाँ का बाशिंदा जो है यहाँ गोरखा जाति रहते हैं, तो गोरखा जाति में अनेक प्रकार के जातियां हैं। हम लोग तामांग ट्राइब में आते हैं, तो हमारा एक बड़ा सा फेस्टिवल होता है जिसको बोलते हैं लोछार। तो इसको हम लोछार का मतलब होता है कि हमारे लैंग्वेज में हमारा जाति का नया साल। तो हम ये नया साल जो है बहुत हर्षोल्लास के साथ मनाते हैं, तो इसीलिए ये हमारा बड़ा पर्व है। इस टाइम हम लोग रिलेटिव जितने भी हैं वो एक आपस में मिलते हैं और एक आपस में जो है क्या बोलते हैं कि विश करते हैं। अच्छा, है ना, बड़ों को आदर करते हैं, यही है। আচ্ছা, মানে আমরা যেরকম বাঙালিরা দুর্গাপুজোটা ভীষণ বড় করে মানাই আর কি, উনারা কিন্তু এই ফেস্টিভ্যালটা ভীষণ সুন্দরভাবে পরিবার সহকারে একসাথে হয়ে ভীষণ সুন্দর করে মজা করে। এখানে পার্টি শার্টি হচ্ছে, ভীষণ সুন্দর একখানা সময় কাটালাম, আমার ভীষণ ভালো লাগলো। এখান থেকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না, তবে আমাকে এইসব জিনিসগুলো ছেড়ে, এই সুন্দর মুহূর্তগুলোকে ছেড়ে আমার গন্তব্যস্থলে পৌঁছাতেই হবে। দেখো এখানে এখনো কিন্তু গান নাচ চলছে। তবে এখন আমি সকলকে টাটা বাই বাই জানিয়ে সোজা গাড়িতে উঠবো আমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য, যেখানে আমি নাইট স্টে করব। মাত্র একদিনের পরিচয়ে ড্রাইভার দাদা এত সুন্দরভাবে উনাদের বাড়িতে আমাদের ইনভাইট করেছে, পরিবারের সকলের সাথে পরিচয় করিয়েছে এবং আমিও এত সুন্দর একটা সময় কাটিয়েছি। আমার মনে হয় আমার ট্রাভেল লাইফের আমার বেশ সুন্দর একটা সময় আমি কাটালাম এইখানে। চলে এসেছি দার্জিলিং এর একটা ছোট্ট অফবিট গ্রাম লামাহাটা। লামাহাটাতে রয়েছে সুন্দর একখানা একদম নতুন
ক্যাম্পিং এর ব্যবস্থা, যেখানে আমি আজকের রাতটা স্টে করব। আচ্ছা বন্ধুরা, এর আগে আমি কিন্তু ক্যাম্পিং করেছিলাম, তবে সেই সময় ভিডিও করতাম না বলে তুলে ধরতে পারিনি সেই সময়কার সুন্দর মুহূর্তগুলো। আমি লামাহাটাতে যে ক্যাম্পিং এ স্টে করব সেই জায়গার নাম হলো দ্য নেস্ট। আচ্ছা, এখানে কিন্তু পুরোটাই রয়েছে টেন্টের ব্যবস্থা। থাকার জন্য আমি যে টেন্টটা বেছে নিয়েছি তার ভেতরে কেমন ব্যবস্থা রয়েছে চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বাইরের দিকের ভিউটা একটু দেখিয়ে দিই। দেখো বড় বড় গাছ, আর এই সাইডেও রয়েছে গাছ। ভীষণ সুন্দর কিন্তু পরিবেশ, আর তার মাঝখানে রয়েছে সুন্দর টেন্টের ব্যবস্থা। এটা কিন্তু পুরোটাই চেন দিয়ে বন্ধ থাকবে, তোমরা যখন এখানে ঢুকে যাবে চেন দিয়ে আবার আটকে দিতে পারবে। আচ্ছা, এখানে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট পাতা আছে, 4টে বালিশ আছে। এই হলো বালিশের ব্যবস্থা। 4টে বালিশ, কারণ আমরা 4 জন আছি। আর এইদিকে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা যদি বলি, একটা বা দুটো না, 3-3টে মোটা মোটা, সরি 4টে কিন্তু মোটা মোটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, যেহেতু আমরা 4 জন আছি। ভীষণ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে তোমরা যদি ভাবো মোবাইল কোথায় চার্জ দেবে, সেই বিষয়ে একটু বলি। এই যে টেন্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ, পুরো এই প্রাঙ্গণটা জুড়ে কিন্তু অনেকগুলো টেন্টের ব্যবস্থা আছে। আর এই সাইডে দেখো একটা কটেজ রয়েছে ছোট্ট, সেখানে কিন্তু তোমরা মোবাইল চার্জ বা ক্যামেরা যে যেটা আনবে সেটা চার্জ দিতে পারবে। ওয়াশরুম রয়েছে, কমন ওয়াশরুম দেখো ওইদিকে টেন্টের পেছন দিকে। আর হ্যাঁ, আরো একটি কথা বলবো, একদম অফবিট প্লেস। হ্যাঁ, আর লামাহাটার খুব সুন্দর একটা জঙ্গলের মাঝে রয়েছে এই ছোট্ট ক্যাম্পিং এর ব্যবস্থাটা। আমি এর আগে পাহাড় ঘুরতে এসে এবং পাহাড়ের অফবিট জায়গাগুলো ঘুরতে এসে হোমস্টেতে স্টে করেছিলাম। এখানে ঠিক আমি যে আছি, কেমন সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, সমস্ত কিছুটাই আস্তে আস্তে তুলে ধরতে থাকবো। আর এইখানে কিন্তু দাদা আগুন জ্বালিয়ে দিয়েছে, কারণ ঠান্ডা প্রচুর। কতটা পরিমাণে ঠান্ডা ছিল সেটা আমার গলার আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তবে আমি তো এটাই জানি, ঠান্ডার জায়গায় গিয়ে যদি ঠান্ডাই না পেলাম আর আগুনের পাড়ে গিয়ে নাই বসলাম, তাহলে ঠান্ডার জায়গায় এসে কোনো লাভই নেই। সন্ধে ঘনাতে না ঘনাতেই এখানকার পরিবেশটা কিন্তু একদম অন্যরকম হয়ে গিয়েছিল। তবে আশেপাশের ভিউ দেখে তোমরা অনেকে বলতেই পারো, ফ্যামিলি নিয়ে কিংবা নিজের প্রিয় মানুষকে নিয়ে এখানে থাকা সেফ হবে কি হবে না। আমাকে বিশ্বাস করো, একদম সেফ হবে, কারণ শুধু আমি আমার ফ্যামিলিকে নিয়ে, আমার 2টো ছেলেকে নিয়ে এখানে স্টে করেছিলাম। আমার কোনো রকম সমস্যা হয়নি। সন্ধেবেলা আমি কিন্তু টেন্টের মধ্যে একটু রেস্ট নিচ্ছিলাম, তো আমি এসেই, এত ঠান্ডার জায়গা তো, একটু অর্ডার করেছিলাম এক্সট্রা ভাবে চিকেন বারবিকিউ। খুব সুন্দরভাবে তোমরা তো দেখলে চিকেন বারবিকিউ রেডি করে দিয়েছে, আর এখানে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছে। তার আগে আশেপাশের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক, আর আমরা রয়েছি যেখানে মানে ক্যাম্পে, সেখানে শুধু আলো জ্বলছে চারিদিকে। ভীষণ সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে, দারুণ লাগছে দারুণ লাগছে। আর এখন আমি কিন্তু এই আগুনের পাড়ে বসে খাবো চিকেন বারবিকিউ মজা করে। বন্ধুরা দারুণ ঠান্ডা, মানে আমি এসে হালকা একটু ফ্রেশ হয়েছি। টেন্টের ভেতরে যেই পরিস্থিতিতে ছিলাম ওরকমই চাদর চাপা দিয়ে বাইরে চলে এসেছি আগুন তাপানোর জন্য। অত সাজুগুজু এই ঠান্ডার মধ্যে আর হলো না, তো তোমরা কিছু মাইন্ড করো না। এখন জমিয়ে বসে চিকেন বারবিকিউটা আগুনের পাড়ে বসে খাবো আগে। বাবা বসো। এই হলো চিকেন বারবিকিউ। ছেলেকে আগে দিই, নয়তো খেয়ে টেস্ট করি। লেবুও দিয়েছে, এই হলো লেবু, লেবু চিপে ট্রাই করি। এত ঠান্ডা, মানে কথা বলতেও সমস্যা হচ্ছে, কিন্তু এটার মজাও কিন্তু অন্যরকম। আমি যেহেতু এক্সট্রা ভাবে চিকেন বারবিকিউ বানিয়েছিলাম, তাই 500 গ্রাম বারবিকিউ এর দাম পড়েছিল 500 টাকা। আর 1 কিলো বারবিকিউ যদি তোমরা বানাতে চাও তাহলে সেই ক্ষেত্রে দাম পড়বে 800 টাকা। তবে বন্ধুরা একটু মাথায় রাখবে, এই বারবিকিউ এর যে চার্জটা নেওয়া হয় এর মধ্যে কিন্তু কাঠের দামটা ইনক্লুডিং থাকে। কারণ আমি যখন থেকে এই ক্যাম্পে এন্ট্রি করেছি তখন থেকে ননস্টপ, যতক্ষণ না আমি রাতে ঘুমোতে গেছি ততক্ষণ কিন্তু মোটা মোটা কাঠের আগুন জ্বলছিল। এখানে টেন্টের পাশে রয়েছে ছোট্ট একখানা খুব সুন্দর কাঠের ঘর, এখানেই কিন্তু রাতের খাবারটা আমি সেরে নেব। আর এটা পুরো একদম ক্যাম্পের ভেতরেই রয়েছে,
রাতের খাবারে কি কি রয়েছে সেটা তো বলবো বন্ধুরা। এত মানে ঠান্ডা কি বলবো, কথা বলতে যেরকম কষ্ট হচ্ছে তেমনি খেতে আসতেও কষ্ট হচ্ছিল। তোমরা চাইলে টেন্টের ভেতরেও খেতে পারো, তবে টেন্টের ভেতরে খেলে একটু অসুবিধা হতেই পারে। তো তোমরা কিন্তু টেন্ট থেকে বাইরে বেরিয়ে এসে এই প্লেসে এসেও খেতে পারো। রাতের খাবারে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভাত, আলু ভাজা, চিকেন কষা, আর এখানে রয়েছে ডাল। সমস্ত কিছু খাবার কিন্তু হটপটের মধ্যে ছিল। আমি যতটা খাবো ততটাই বের করে নিয়েছি। তোমরাও তোমাদের মতো হটপট থেকে বের করে খাবারগুলো সাজিয়ে খেতে পারো। খাবারগুলো খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভীষণ ভীষণ ঠান্ডা এখানে। তোমরা যদি আসো এবং সাথে যদি ছোট ছোট বাচ্চা থাকে, আমি বলবো মোটা মোটা কিন্তু সোয়েটার নিয়ে আসবে, জ্যাকেট নিয়ে আসবে, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে। চাদর গায়ে মুড়ি দিয়ে আমি ভিডিও শুট করছি, এই কারণে সৌরভের কাছে একটু আমি বকা খেয়েছিলাম। আসলে সকাল থেকে জার্নি শুরু করেছি, একটু তো রাতের বেলা অবশ্যই আমি টায়ার্ড ছিলাম, তবে ভিডিওটাও আমাকে কমপ্লিট করতে হবে। তাই আমি যেরকম অবস্থাতে ছিলাম সেইভাবেই কিন্তু বসে পড়েছিলাম রাতের খাবার খেতে। রাতের খাবারে যেসব খাবারগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি ভালো লেগেছিল আমার। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি। রাতে কিন্তু ভীষণ সুন্দর ঘুম হয়েছিল টেন্টের ভেতরে, চারিদিকে ঠান্ডা ওয়েদার, আর সকাল সকাল পুরো রেডি হয়ে গিয়েছি। চলে এসেছে কিন্তু সকালের জলখাবার। সকালের জলখাবার তোমরা ডাইনিং প্লেসে গিয়েও খেতে পারো, তোমরা চাইলে এই সুন্দর পাহাড়ের কোলে বসেও কিন্তু খেতে পারো। এখানে খুব সুন্দর বসার সেট আপ রয়েছে, কালকে তো তোমরা দেখেইছিলে। সামনে রয়েছে সকালের জলখাবার। সকালের জলখাবারে কি কি আছে চলো একটু তোমাদের দেখিয়ে দিই, চলে এসো। সকালের জলখাবারে আছে রুটি, রাই শাক, ডিমের পোচ, রয়েছে ম্যাগি। ম্যাগিটা কিন্তু আমার 2 ছেলের জন্য। আর সকালের জলখাবার এইগুলো দিয়েই কমপ্লিট করব। এখানে দেখো গাছের গুড়িগুলোকে কেটে কি সুন্দর বসার ব্যবস্থা, তার সাথে ডাইনিং এর মতো ব্যবস্থা রয়েছে। এবারে খাবারগুলো টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। প্যাকেজের মধ্যে যেসব খাবারগুলো থাকে আমি কিন্তু সেই সব খাবারগুলোই তোমাদের দেখাচ্ছি, তবে সিজন ওয়াইজ কিছু খাবারের হয়তো আইটেম চেঞ্জ হতে পারে, এটা একটু তোমরা মাথায় রাখবে। তাছাড়াও তোমরা যদি এক্সট্রা ভাবে কিছু অর্ডার করতে চাও সেটাও করতে পারো, তবে একটু মাথায় রাখবে একদম অফবিট প্লেস, তাই তোমাদের কিছুক্ষণ আগে জানিয়ে দিতে হবে। খাবারগুলো সকালের মোটামুটি আমার মুখে ভালো লেগেছিল। প্যাকেজের মধ্যে যেসব খাবারগুলো থাকে সেইগুলো তো তোমরা দেখলে। তাছাড়াও বন্ধুরা আমি যেহেতু চাটা একদম কম খাই তাই ভিডিওর মারফতে তোমাদের দেখাতে পারিনি, তবে তোমরা ঘুম থেকে যখন উঠবে তখনই কিন্তু সাথে সাথে বেডটিও পেয়ে যাবে। তাছাড়াও সন্ধেবেলাও চায়ের ব্যবস্থা থাকে। আর অনেকেই কিন্তু ঠান্ডার জায়গায় গিয়ে চা খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে, তবে আমি চাটা নিইনি বলে দেখাইনি। দ্য নেস্ট ক্যাম্পের আশেপাশে তোমরা কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবে। লামাহাটা ইকো পার্ক রয়েছে, যেটা আমি কিন্তু ঘুরে দেখাবো। তবে বন্ধুরা দার্জিলিং এর এই ছোট্ট গ্রাম লামাহাটার এখানে কিন্তু অনেক অচেনা জায়গা রয়েছে, যেগুলো আমি কিন্তু তোমাদের চেনাবো এবং খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। তাই সকালে জলখাবার খেয়ে রেডি হয়ে সোজা বেরিয়ে পড়ছি লামাহাটার আশেপাশের সাইট সিন গুলো ঘোরার জন্য। পায়ে হেঁটেই ঘুরে বেড়াচ্ছি আমি লামাহাটার ছোট্ট গ্রামটা। লামাহাটার যে ক্যাম্পে আমি স্টে করেছি তার থেকে মোটামুটি 1 কিলোমিটার হাঁটা পথে আমি চলে এসেছি হ্যাভেন হিল পাহাড়ে। এইখানেই আশেপাশেই কিন্তু খুব সুন্দর দেখার জায়গা রয়েছে। এখন আমি যে পাহাড়ের ওপরে দাঁড়িয়ে রয়েছি এই এরিয়াটার নাম হলো ডোরেকো কোঠি। বন্ধুরা এইখানে আসলে তোমরা কি কি দেখবে? অসংখ্য চা বাগান, পাইন গাছ, তার সাথে পাহাড়ের অপরূপ সুন্দর ভিউ দেখতে পারবে। এইখান থেকে দাঁড়িয়ে দেখা যায় প্রায় 200 বছরের পুরনো মনস্ট্রি। আর তাছাড়াও কিন্তু তিনচুলের যে এরিয়াটা রয়েছে সেই পাহাড়টাও দেখা যায়, এমনকি কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর ভিউ দেখা যায়, কালিম্পং এর পাহাড় দেখা যায়। অনেক কিছুই কিন্তু এখান থেকে তোমরা সুন্দর মুহূর্ত ক্যাপচার করতে পারবে। তবে আশেপাশে তোমরা ওয়েদার দেখে বুঝতেই পারছো, প্রচুর ক্লাউডি ওয়েদার, পুরো কিন্তু অন্ধকার হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে 200 বছরের পুরনো যে মনস্ট্রিটা সেটা হালকাভাবে দেখা যাচ্ছে। এখানকার সুন্দর মুহূর্ত, সুন্দর ভিউ অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে ক্যাপচার করব, তার সাথে তোমাদের কাছে পৌঁছে দেব। আর বন্ধুরা তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করো তাহলে কিন্তু ডোরেকো কোঠি দেখাবে না, শুধুমাত্র
গুগল ম্যাপে দেখাবে হ্যাভেন হিল। তোমরা অনায়াসে পায়ে হেঁটে চলে আসতে পারো। আমি পাহাড়ি এলাকা পায়ে হেঁটে ঘুরতে ভীষণ ভালোবাসি। লামাহাটায় এর আগে তোমরা যারা যারা এসেছো ইকো পার্ক ঘুরে বাড়ি ফিরে গেছো, এইবারে তোমরা লামাহাটাটা আমার ভিডিও দেখে ঘুরে দেখো, ভীষণ ভালো লাগবে। দ্য নেস্ট ক্যাম্প থেকে মোটামুটি 1.5 কিলোমিটার হাঁটা পথে আমি চলে এসেছি লামাহাটা ভিলেজ ইকো ট্যুরিজম, অনেকে বলে লামাহাটা ইকো পার্কে। এইটা হলো প্রবেশদ্বার। তবে বন্ধুরা সবার প্রথমে এসে কিন্তু টিকিট কাটতে হবে। পার্কের ঠিক পাশেই রয়েছে কিন্তু টিকিট কাউন্টার, সেখানে মাথা পিছু 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে এখানে একজন দাদা বসে থাকেন, তার কাছে টিকিটটা দেখাতে হবে। আমি টিকিট কেটে নিয়েছি, এবারে সোজা যাব পার্কের ভেতরে। তবে বন্ধুরা সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু ইকো ট্যুরিজম পার্ক বা লামাহাটা পার্ক খোলা থাকে। লামাহাটা ইকো পার্কের মধ্যে রয়েছে বিশাল বড় কিন্তু পাইন ফরেস্ট। তাছাড়াও পাইন ফরেস্টের মাঝে রয়েছে খুব সুন্দর সুন্দর বসার ব্যবস্থা, যেখানে তোমরা বসতে পারবে, ফটোশুট করতে পারবে। আর বসার ব্যবস্থা এই কারণেই রয়েছে, পুরো পাইন ফরেস্টটা তোমরা যদি পায়ে হেঁটে ঘোরো তাহলে কিন্তু একটু ট্রেকিং তোমাদের অবশ্যই করতে হবে। ট্রেক করে তোমাদের যেতে হবে কিন্তু পোখরি দেখতে। বেশ খানিকক্ষণ পথ ট্রেকিং করে পোখরি, মানে এখানে কিন্তু একটা জলের লেক রয়েছে, সেটা দেখতে যেতে হবে। তাছাড়াও কিন্তু বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের ড্রেস, এখানকার ট্র্যাডিশনাল যে ড্রেসগুলো হয় সেইগুলো পরে তোমরা ফটোশুট করতে পারো। আর হ্যাঁ, আরো একটি কথা বলবো, তোমরা এই যে ট্রেকিং এর ভিডিওটা যে রয়েছে, আমি কিন্তু এর আগের বার দার্জিলিং এর অফবিট প্লেস ঘুরতে এসে রিশুকে নিয়ে লামাহাটা ইকো পার্কটা ট্রেক করে গিয়েছিলাম পোখরি দেখতে, মানে লেকটা দেখতে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখতে পারো। আমি ভিডিও স্ক্রিনে এবং আই বাটনে লিংক দিয়ে দেব। বন্ধুরা আরো একটি কথা বলে দিচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, বা আমি যে 6খানা ছোট ছোট গ্রামগুলো ঘুরিয়ে দেখালাম, প্রত্যেকটা জায়গার তুলনায় কিন্তু লামাহাটা ইকো পার্কের মধ্যে প্রচুর ঠান্ডা, কারণ লামাহাটা পুরো পার্কটাই কিন্তু পাইন ফরেস্টের মাঝে। আচ্ছা, তোমাদের আরো একটি কথা বলি, পাইন ফরেস্টে তোমরা যে উপরের দিকে উঠে আসবে, এখান থেকে কিন্তু পুরো মেন রোড, তার সাথে খাওয়া দাওয়ার স্টল, বিভিন্ন কিছু জিনিস রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারবে। এবং তোমরা যদি ভাবো অল্প একটু ঘুরে তারপরে ফিরে যাবে, সেটাও করতে পারো। তোমরা চাইলে ট্রেক করে একদম পোখরির কাছেও যেতে পারো। বাইরে থেকে ঘুরে আসার সাথে সাথে আমি যে ক্যাম্পে স্টে করেছি, এখানে কিন্তু দুপুরের খাবারগুলো রেডি হয়ে গিয়েছে। গরম গরম খাবার, তাই আমি বললাম টেবিলে দিয়ে দিতে, আগে খাবারটা সেরে নেব। বন্ধুরা দুপুরের খাবারে কি কি রয়েছে আগে একটু দেখিয়ে দিই। সাদা ভাত, ডিম কষা, রাই শাক, আর এইখানে রয়েছে ডাল। প্রত্যেকটা খাবারই হটপটের মধ্যে ছিল, তবে আমি আমার মতো করে বেড়ে নিয়েছি। খাবারগুলো খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। তার আগে দেখো বড় ফ্ল্যাক্সে কিন্তু গরম জলও দিয়েছে, মানে খাওয়ার জন্য। খেয়ে আগে টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। ক্যাম্পের প্রত্যেকটা জিনিস দেখাশোনার ভার দায়িত্বে যে সকল দাদারা ছিলেন, তারা কিন্তু খেয়াল রেখেছিলেন আমার সাথে দুটো ছোট বাচ্চা রয়েছেন। তাদের কথা মাথায় রেখে প্রত্যেকবার খেতে বসার আগেই গরম জলের ফ্ল্যাক্সটা কিন্তু আমাদের দিয়েছিলেন। তবে খাবারের বিষয়ে যদি বলি, প্রত্যেকটা খাবার ভীষণই ভালো হয়েছিল। তবে নর্মাল লাইফে আমরা ডাল ডিম ভাত খেয়েই থাকি, রাই শাকটা আমার বেস্ট লেগেছিল। দুপুরবেলার খাবার দাবার পুরো কমপ্লিট। এবারে কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেব। শিলিগুড়ি স্টেশন থেকে গাড়ি বুক করে আমি যে সাইট সিন ঘুরতে ঘুরতে লামাহাটারি দ্য নেস্টে যে স্টে করেছি, এতে আমার গাড়ি খরচা পড়েছিল কিন্তু 4,500 টাকা। আর দ্য নেস্ট ক্যাম্পে স্টে করার জন্য আমি থাকা খাওয়া যেসব ফেসিলিটি গুলো পেলাম, এতে আমার মাথা পিছু খরচা পড়লো 1200 টাকা। বন্ধুরা আজকে আমি দ্য নেস্ট ক্যাম্প থেকে সোজা গাড়ি রিজার্ভ করে বেরিয়ে যাব শিলিগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। এতে আমার গাড়ি খরচা পড়লো 3,500 টাকা। আসার দিন আমি সাইট সিন ঘুরেছিলাম, তাই খরচা পড়েছিল 4,500 টাকা। আর যাওয়ার সময় কোনো সাইট সিন ঘুরবো না, ডাইরেক্ট পৌঁছাবো শিলিগুড়ি স্টেশনে, তার জন্য গাড়ি খরচা পড়লো 3,500 টাকা। বন্ধুরা তোমাদের আরো একটি কথা বলবো, যদি তোমরা দ্য নেস্ট ক্যাম্পে থাকো কিংবা ড্রাইভার দাদার সাথে ঘোরো,
দাদার সাথে কোনো রকম ট্যুর প্ল্যান করতে চাও, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। তার জন্য আমি ড্রাইভার দাদার নাম্বার এবং দ্য নেক্সট ক্যাম্পের নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। শিলিগুড়ি স্টেশনে আজকে আমি যাব, কারণ শিলিগুড়ি স্টেশন থেকে একদম সন্ধ্যেবেলা 7:50 রয়েছে কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন, যে ট্রেন ধরে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। আশা করছি বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।